আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নামবেন, শাহবাগে লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবেন, 10 লক্ষ লোক ঢাকায় নিয়ে আসবেন। মানে আমার দেশ, নয়া দিগন্তের মতো পত্রিকাগুলো বারবার গোয়েন্দা সূত্রের বরাতে যে খবরগুলো গত কয়েক মাস ধরে ছেপেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা তারপরে তীব্র বেগে ছড়িয়েছে, একরকমের আতঙ্কের মতো, উদ্বেগের মতো। এই আতঙ্ক উদ্বেগটাই আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিকে একরকম ব্যতিব্যস্ত রাখে, যেই রকম ভাবে ব্যতিব্যস্ত রেখেছে ইউনূস সরকারকেও। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এই যে দিল্লিতে বক্তব্য রাখছেন, যোগাযোগ রেখে যাচ্ছেন, এই বিষয়টি শুধুমাত্র যে মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা মাথা ব্যথা। মোদি থেকে শুরু করে বারবার নানা রকম প্রতিবাদ জানিয়ে, বার্তা দিয়ে এই কথা পরিষ্কার করেছে যে তারা কিছুতেই দিল্লি বসে শেখ হাসিনার মুখ থেকে কোনো কথা শুনতে চান না, সেটা নয়। এই কথা বলার বিষয়টা বিএনপি জামায়াত সহ আওয়ামী লীগের যে বিরোধী রাজনৈতিক পক্ষ, তাদেরও একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ। বিশেষভাবে 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তারা যখন কেউ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এককভাবে সরকার গঠনের স্বপ্ন দেখছে, কেউ বা জাতীয় সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে একটা স্থিতিশীলতা নিয়ে আসা যাবে এমন তত্ত্ব হাজির করছেন, তখন যাচ্ছেন নেতাকর্মী সমর্থকদের সাথে, সেটা আওয়ামী লীগকে এমন ভাবে উজ্জীবিত এবং জীবিত রাখছে, এত বড় একটা পতনের শিকার হওয়ার পরেও 2024-এর আগস্টের পর যে এই যে তারা আশা করেছিলেন যে নির্বাচনটা এমন একটা পরিস্থিতিতে তারা মানে আয়োজন করতে পারবেন যখন কিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে, মামলা হামলার শিকার, ঘরবাড়ি দোকানপাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এবং এমন একটা পরিস্থিতিতে তারা নির্বাচনটা অনুষ্ঠান করতে পারবেন যখন আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বিএনপি বা জামায়াতে ইসলামীকে ভোট দিতে বাধ্য হবেন। এবং তারা আশা করেছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ ফ্যাসিস্ট বিরোধী দলগুলোতে যোগ দিতে বাধ্য হবে। হাল ছাড়ছে না, কারণ এই দলের প্রধান যিনি নেত্রী শেখ হাসিনা, তিনি হাল ছাড়ছেন না, তিনি বরং এক ধাপ করে ক্রমাগতভাবে আরো অগ্রসর হচ্ছেন। মানে শেখ হাসিনা দিল্লির কোনো একটি নিরাপদ আবাসস্থল, ভীষণভাবে সুরক্ষিত এক আবাসস্থল থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বক্তব্য রাখছিলেন। তিনি ফেসবুক লাইভে আসছিলেন আওয়ামী লীগের পাতায়, সেগুলো নিয়ে সেই মানে বছরের বেশি সময় আগে একেবারে বাংলাদেশের সরকার প্রধান, ভারতের সরকার প্রধানকে অভিযোগ জানিয়ে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জানিয়েছে যে শেখ হাসিনা অতিথি, তিনি যে কোনো রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের স্বাধীন, কাজে ভারত এতে কোনো হস্তক্ষেপ করবে না। এরপর অনেক চিঠি লেখালেখি করেছে বটে বাংলাদেশ, কিন্তু এখন দেখা যাচ্ছে সর্বসাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো সেটাতে শেখ হাসিনা জনপরিসরে এসে হাজির হলেন। সে উপস্থিতি অনলাইন, সে উপস্থিতি এখনো অডিও বার্তার, কিন্তু শেখ হাসিনাকে পুরোটা সভা জুড়ে অনলাইনে সংযুক্ত দেখা গেল। এবং শেখ হাসিনা অডিও বার্তা এবার তার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে দেন নাই, কিংবা দেন নাই ফেসবুক লাইভে গিয়ে, বরং ভারতে জড়ো হওয়া বা ভারতে থাকা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সংবাদদাতা এবং বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য রেখেছেন। তার মানে সরাসরি 5ই আগস্টের পর একটা জনপরিসরে শেখ হাসিনার প্রথম বক্তব্য এই 23শে জানুয়ারির বক্তৃতাটি। স্বাভাবিকভাবেই তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান সহ বিএনপি জামায়াত নেতৃবৃন্দের জন্য এটা অস্বস্তিকর, কারণ এই যে প্রত্যেকটি ধাপ, এটাকে যত রাজনীতির সমালোচকেরা বা বিরোধীরা দেখান না কেন যে কই আপনাদের নেতৃত্ব এখনো ভিডিওতে আসছেন না, কই তিনি তো প্রকাশ্যে আসছেন না, কিন্তু ভারতের সাংবাদিকরা বলছেন, ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই প্রত্যেকটি ধাপ একটি করে ধাপে অগ্রসর হওয়া, কারণ ভারত সরকারের দিক থেকে শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি, তার নিরাপত্তা বিষয়টি যারা দেখাশোনা করেন, সেই পরামর্শকেরা সরাসরি তাকে বলেছেন যে কোনো ভিডিও বার্তায় তার উপস্থিতিটা তার সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে যে কোনো অপরাধী সন্ত্রাসবাদীদেরকে সরাসরি সহায়তা করবে, কাজে সে বিষয়ে এখনো তিনি অনুমোদন পাচ্ছেন না, বা তাকে সেই মানে তাকে বারবার বলা হচ্ছে যে সেটা ঠিক হবে না। কাজে শেখ হাসিনা এই যে অডিও বার্তাতে উপস্থিত থাকলেন মানে কয়েক ঘন্টা ধরে একটা সাংবাদিক সম্মেলনে, যেখানে তিনি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে অপসারণের ডাক দিলেন, যে বক্তৃতা তিনি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে দিলেন, বাংলাদেশের সাহসী নারী পুরুষের উদ্দেশ্যে দিলেন, এবং বাংলাদেশকে তার অন্ধকারতম সময়ে থেকে উদ্ধারের জন্য বাংলাদেশের নারী পুরুষকে ঐক্যবদ্ধ হতে বললেন, এবং বললেন যে বাংলাদেশকে চরমপন্থীদের হাত থেকে, মৌলবাদীদের হাত থেকে উদ্ধার করতে হবে, এবং সেই উদ্ধারের প্রথম পদক্ষেপ হচ্ছে ইউনূস সরকারের। রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত যে কোনো ব্যক্তিবর্গ, যে কোনো রাজনৈতিক দল বুঝতে পারে যে আওয়ামী লীগ তার পরিসরটি ছেড়ে যেতে চাইছে না। শুধু সেটাই বিষয় নয়, ভারত এই বার্তাটি বাংলাদেশের
আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাইছে যে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর তৈরি করে না দিলে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে আওয়ামী প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, এবং রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বাংলাদেশে একটা সামগ্রিক অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা দিক থেকে যে স্থিতিশীলতা প্রত্যাশা করা হয় সেটা অসম্ভব হয়ে পড়বে। মানে যে আশঙ্কাটা জামায়াতে ইসলামীর আমির করেছেন, যে কারণে তিনি গিয়ে তারেক রহমানকে বলেছেন, রয়টার্সের সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে 5 বছর একটা স্থিতিশীল সরকার চালাতে হলে সকলে মিলে জাতীয় সরকার গঠন করতে হবে। কারণ জামায়াতে ইসলামীর ভয় যে আওয়ামী লীগ যে কোনো ভাবে রাজনৈতিক পরিসরে ফিরে এলে, রাজনৈতিক কার্যক্রমে যখন ফিরে আসবে, জামায়াতে ইসলামী প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে সারা বাংলাদেশে যেভাবে প্রকাশ্যে এসেছে, সকল বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে, শুধু তো তাই নয়, বাংলাদেশে প্রথমবারের মতো শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের ইসলামী সমর্থক প্রকাশ্য হয়ে পড়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক, বাংলাদেশের কোন মানে আইন পেশায় নিয়োজিত কোন কোন আইনজীবী, কোথায় কোথায় জামায়াতে ইসলামীর সমর্থক এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মীরা আছেন সেটা স্পষ্ট হয়ে গেছে। এখন জামায়াতে ইসলামী জানে ঠিক যেভাবে 5ই আগস্টের পর সারা বাংলাদেশের সকল পেশা আওয়ামী লীগ মানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর মুক্ত করা হয়েছে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে আইন পেশা পর্যন্ত, প্রশাসন, পুলিশ তা তো বটেই, ঠিক সেভাবে এমনকি কারখানা পোড়ানো হয়েছে, কারখানা ভাঙা হয়েছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জামায়াতে ইসলামীকে আবার সেই অপ্রকাশ্য পরিস্থিতিতে চলে যেতে হবে, যেটাকে বিএনপি গুপ্ত রাজনীতি বলে। বিএনপি জানে তাদের 17 বছরের এক রকমের সংগ্রামের ফলশ্রুতিতেই তারা জানে যে হামলা মামলা করেও বিএনপির নেতা কর্মী সমর্থকদের কিন্তু দলে দলে আওয়ামী লীগ বানিয়ে ফেলা যায়নি, যে কারণে তারেক রহমান 25শে ডিসেম্বর ফিরেছেন মাত্র বিএনপি এক রকমের জনজোয়ার টের পাচ্ছে তাদের দলের পক্ষে। কারণ সারা বাংলাদেশে তাদের সংগঠন, তাদের নেতা কর্মী সমর্থকেরা অপেক্ষা করছিলেন নেতা ফিরবে, দল চাঙ্গা হবে, দল ক্ষমতায় আসবে। তাদের সমর্থন সারা বাংলাদেশে আছে। 35 থেকে 45% ভোট, যে ভোট আওয়ামী লীগ বরাবর নির্বাচনে পেয়েছে, এমনকি 1979 সালে সেইবারও সে 28 থেকে 30% মতো ভোট পেয়েছে। প্রথমবারের মতো 75-এ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর 2 ভাগে বিভক্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবার পরেও প্রেসিডেন্ট জিয়ার আমলে। কাজেই বিএনপি জানে ভোটের হিসাবটা কি, জামায়াত ইসলামী জানে ভোটের হিসাবটা কি। সেখানে তাদের একমাত্র মাথা ব্যথার কারণ যে বছর 2 বা একটা লম্বা সময়ের জন্য, মানে একটা তাৎপর্যপূর্ণ সময়ের জন্য এক রকমের অজ্ঞাতবাসে পাঠিয়ে দেওয়া গেল না, এমন পরিস্থিতিতে যখন কিনা তার এই দলের নেত্রীকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই দলের নেত্রী আরেকটি দেশের আশ্রয়ে এক রকমের নিরাপদ সুরক্ষিত স্থানে আছেন, এবং এই দলের নেত্রীর যথেষ্ট বয়স হয়েছে, এবং অনেকেই ভাবছিলেন তিনি এত বড় পতনের পর হয়তো হাল ছেড়ে দেবেন। কিন্তু সেই শেখ হাসিনা শুধু নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে একেবারে তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই ফিরবো, ফিরে এই অনাচার অত্যাচারের বিপদে রাখুন এসব বলে নেতা কর্মী সমর্থকদের উদ্দীপিত রাখছেন তাই নয়, এখন তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সামনে সরাসরি অডিও বক্তব্য দিতে হাজির হচ্ছেন। আর এর আগে থেকেই শুরু করেছেন ঘন ঘন ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজেকে শিরোনামে ধরে রাখা। তার মানে আওয়ামী লীগ অনেক বেশি মাত্রায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় গণমাধ্যমে, যেগুলো ইংরেজি ভাষায় লেখা হয়, যেগুলো সারা পৃথিবীতে প্রচারিত হওয়ার মতো ভাষায় প্রচারিত হয়, তার মাধ্যমে শেখ হাসিনা অনেক বেশি মনোযোগ পাচ্ছেন সংবাদ মাধ্যমের এবং বিশ্ব রাজনীতির বাংলাদেশের বর্তমানে সক্রিয় শক্তিশালী রাজনৈতিক পক্ষগুলোর চেয়ে। মানে তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, বিএনপি, জামাত কিংবা ইউনূস সরকারের চেয়ে সবসময় আওয়ামী লীগ অনেক বেশি মাত্রায় জনপরিসরে এবং সংবাদ পরিসরে আছে। বিএনপি জামায়াতে ইসলামীকে স্বাভাবিকভাবে এই বিষয়টা উদ্বিগ্ন করছে, অস্বস্তিতে ফেলছে। কারণ 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে যেই দলটি সরকার গঠন করবে কিংবা জামায়াতের আমিরের তত্ত্ব অনুযায়ী যদি একটি আওয়ামী লীগের সেই 35 থেকে 45% ভোট দানকারী মানুষ, যাদেরকে কদিন আগে শেখ হাসিনা পুত্র জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে 5-6 কোটি মানুষ, তারা কি বিএনপি জামায়াতে ইসলামীকে সরকারে থাকতে সমর্থন দেবে? তারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে পারে? দেখেন, বিএনপি জামাত একটা দিক থেকে স্বস্তি বোধ করে, তারা জানে যে আওয়ামী লীগ এমন দল নয় যে ব্যাপক সহিংসতা সৃষ্টি করে তুলতে পারবে। মানে আওয়ামী লীগ কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়, কোনো গুপ্ত দল নয়। যা আওয়ামী লীগ কখনোই আত্মগোপনে থেকে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চর্চা করেনি বা শেখেনি। কিন্তু এই যে ভয়টা একটা মিথের মতো সেই 5ই আগস্ট থেকে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যে যে কোনো সময় শেখ হাসিনা এসে নামবেন, শাহবাগে লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবেন, 10 লক্ষ লোক ঢাকায় নিয়ে, পত্রিকাগুলো বারবার গোয়েন্দা সূত্রের বরাতে যে খবরগুলো গত কয়েক মাস ধরে ছেপেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা তারপরে তীব্র বেগে ছড়িয়েছে এক রকমের আতঙ্কের মতো, উদ্বেগের মতো,
এই আতঙ্ক উদ্বেগটাই আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিকে একরকম ব্যতিব্যস্ত রাখে, যেই রকম ভাবে ব্যতিব্যস্ত রেখেছে ইউনূস সরকারকেও। আর বিএনপি সবসময় ভাবে যে যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা না হয় কোনো কারণে, মানে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এখনো নিয়মিত বলছেন যে কোনো ষড়যন্ত্রে, কারণ ষড়যন্ত্রকারী ফেব্রুয়ারির নির্বাচনটাও নাও হতে পারে, এমন যদি হয়ে যায় তাহলেই কি হবে, মানে যদি একবারও ক্ষমতার কেন্দ্রে আবারও অধিষ্ঠিত হওয়ার আগেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে উপায়টা কি হবে? তাহলে কি আর সেই ঘটিয়ে বাংলাদেশের রাজনীতির বা ক্ষমতার কেন্দ্রে যাওয়া যাবে? এই ভাবনাগুলো নানা পক্ষকেই ব্যতিব্যস্ত রাখে এমন একটা সময়ে যখন সকলেই জানেন যে আওয়ামী লীগ হঠাৎ রাজপথ দখল করে নেওয়ার দল। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একবার রাজপথে যখন তারা নামবে তখন তারা শেষ পর্যন্ত লক্ষ্য আদায় না করে ঘরে না ফিরে যাওয়ার দল। এরকম একটা দলের নেতা কর্মী সমর্থকদেরকে হামলা মামলার মাধ্যমে কতদিন ঠেকিয়ে রাখা যাবে সে প্রশ্ন নিশ্চয়ই আওয়ামী বিরোধী শিবির নিজেদেরকে নিয়মিত করেন। আর প্রতিবার শেখ হাসিনা আরেকটু অগ্রসর হন, আবারও জনপরিসরে এসে বক্তব্য দেন এবং সেই